for giving a lecture to the students in front of me who came here for internship science camp. আমি তোমাদের বাংলাতেই বলতে প্রেফার করবো, যদিও আমার প্রেজেন্টেশনটা ইংলিশে। সবাই বাংলায় বুঝতে পারবে তো? কেউ আছে যে বাংলায় বুঝতে পারবে না? এরকম কেউ আছে বাংলা বুঝতে পারবে না? ইলেভেন্থের ক্লাসটা খুব একটা ভাইটাল একটা সময় তোমাদের ক্যারিয়ারে, তোমাদের লাইফে। কারণ এই সময় তোমরা কি পড়বে, কি চুজ করবে পরবর্তী সারা জীবন, তোমরা কি নিয়ে পড়বে, নিজেদের কিভাবে তৈরি করবে, সেই তৈরি হওয়ার একটা খুব গুরুত্বপূর্ণ সময় হচ্ছে 11-12। এবং আমি শুনেছি তোমরা অত্যন্ত ভালো রেজাল্ট করে 11-12 ভর্তি হয়েছে। সুতরাং তোমাদের চেষ্টা আছে, অধ্যবসায় আছে। আমাদের এখানে সায়েন্স পড়াটাকে অনেক সময় খুব শক্ত বলে মনে হয়। আমি প্রথমে একটু জিজ্ঞেস করবো, তোমাদের ম্যাথমেটিক্স কারা ভালোবেসে পড়ে? একটু হাত করো। ভালোবেসে পড়ে, তারা পড়ে কিন্তু অতটা ভালো লাগে না। মানে ঠিক আছে পারো, কিন্তু ভালোবাসতে পারো না খুব একটা। সেরকম কেউ আছে? তোমরা ইন্টারঅ্যাক্ট করতে পারবে, কোনো অসুবিধা নেই। এটা ওয়ান ওয়ে টকিং নয়। তোমাদের থেকে তোমরা যে কোনো মুহূর্তে আমাকে প্রশ্ন করতে পারো বা কমেন্ট করতে পারো। আর কারা আছে একদম ম্যাথমেটিক্স ভালো লাগে না বা ভয় পায়? মেডিকেল পড়বে ডিসিশন, তাতে ম্যাথমেটিক্স একদম পড়তে ভালো লাগে। ঠিক আছে, সেটা বলতে কোনো অসুবিধা নেই, বলো। ভালো নাই লাগতে পারে, ভয় পাও কি কেউ? দেখি কারা ভয় পাও। কোনো হাত উঠলো না। যাই হোক, আমি আজকে যে টপিকটা বলবো সেটা কিন্তু মোস্টলি পাজল দিয়ে বলবো, যেটা তোমাদের আশা করি ইন্টারেস্টিং লাগবে, ভালো লাগবে। প্রথমে আমরা একটা ছোট্ট পাজল নিব। তোমাদের প্রত্যেকের খাতা পেন আছে তো সামনে? এই ছবিটা দেখো, এটা হচ্ছে রাশিয়ার একটা জায়গার ছবি। এই পার্কটা দেখো, এই দিকটা একটা নদী, নদীটার নাম জায়গাটার নাম পরিষ্কার। সিচুয়েশনটা এরকম যে এ বি সি আর ডি, এটা হচ্ছে চারটে ল্যান্ড এরিয়া, এবং এই চারটে ল্যান্ড এরিয়াকে কানেক্ট করছে এরকম কয়েকটা ব্রিজ। তোমরা দেখতে পাচ্ছ 7টা ব্রিজ আছে, ঠিক আছে? এই হলো ওখানকার সিচুয়েশন। এবারে আমাদের পাজলটা কি? পাজলটা হচ্ছে এরকম কোনো পাথ আমরা পেতে পারি কিনা যেখানে যে কোনো মানুষ, যে কোনো একজন একটা ল্যান্ড এরিয়া দিয়ে হাঁটতে শুরু করবে, 7টা ব্রিজের প্রত্যেকটা
পেরোবে এক্স্যাক্টলি ওয়ান্স, রিপিট করবে না এবং ফিরে আসবে তার স্টার্টিং পয়েন্টে। এরকম কোনো ওয়ে পাওয়া যায় না। একটু দেখো তো। আচ্ছা, তোমাদের আরেকটু সুবিধা করার জন্য পাশের ছবিটা দেওয়া হয়েছে। পাশের ছবিটা ABCD চারটে ডট যেটা দেওয়া হয়েছে সেটা চারটে ল্যান্ড পয়েন্ট। যাদের মধ্যে ব্রিজ দিয়ে কানেকশন আছে সেইগুলো কানেক্ট করা হয়েছে। এখানে দেখো A আর B এর মধ্যে দুটো ব্রিজ আছে, করা যাবে? আচ্ছা বলো। হ্যাঁ, তারপর ডি বিস্তা দিয়ে আবার সি ল্যান্ডে যাওয়া যাবে। সেখান থেকে ওই ই বিস্তা দিয়ে ওই ডি ল্যান্ডে আসা হলো। তারপরে এই এফ বিস্তা দিয়ে এ ল্যান্ডে আবার আসা হলো। পুলিশ ইসলাম ওটা কি আন্দোলন দিয়ে দেখা এইটা এই বিস্তা দিয়ে এখানে আসলো। তারপর এই বিস্তা আবার এখানে গেল। এখান থেকে এই আচ্ছা বলো। প্রথমে এখান থেকে এখানে এলো এই বিস্তা দিয়ে। তারপর এই বিস্তা আবার এখানে গেল। দেন এখান থেকে এই বিস্তা দিয়ে এখানে এলো। তারপর এই বিস্তা দিয়ে এখানে এলো। তারপর এই বিস্তা দিয়ে এদিকে এলো। তারপর এই বিস্তা আবার এখানে এলো। একটা ব্রিজ বাদ হয়ে গেছে। সেভেন ব্রিজেস বলছে। ঠিক আছে, আরেকটু ভাবো। দেখো অন্যরা একটু খাতায় লিখে আর কেউ যদি কম বলে কন্ডিশনারগুলো প্রত্যেকটা ব্রিজ দিয়ে এক্স্যাক্টলি ওয়ান্স একবার করে ট্রাভার্স করবে এবং he or she will come back to the starting point. প্রশ্নটা হলো যে কোনো ল্যান্ড এরিয়া থেকে একজন হাঁটতে শুরু করবে, করে প্রত্যেকটা 7টা ব্রিজের প্রত্যেকটা দিয়ে একবার করে হাঁটবে, রিপিট হবে না এবং he will come back to the starting point, মানে স্টার্টিং ল্যান্ড পয়েন্ট। এরকম কোনো পাথ পাবে না। কেউ কি পাচ্ছ? পেলে বলো, না পেলেও বলো যে পাওয়া যাবে। কি মনে হচ্ছে? আচ্ছা, এই প্রবলেমটার নাম হলো ওরিক্সবার্গ ব্রিজ প্রবলেম। এই প্রবলেমটা থেকে যেটা আমরা এবারে আলোচনায় যাব, গ্রাফ থিওরি, সেই সাবজেক্টের শুরু। এই প্রবলেমটা সলভ করেছিলেন। এই প্রবলেমটা তো শুধু এইটুকু প্রবলেমের মধ্যে ম্যাথমেটিশিয়ানরা দাঁড়িয়ে থাকেন না, তোমরা অনেকেই চেষ্টা করছো, পারছো না, ঠিক আছে? একজন ম্যাথমেটিশিয়ান কিন্তু এইখানে থেমে থাকেন না, তিনি আরেকটু এগিয়ে ভাবেন যে কেন পাওয়া যাচ্ছে না এবং কি হলে পাওয়া যেত, ঠিক আছে? এরকম ধরনের আরো অনেক ফিগার থাকতে পারে, সেখানে কি কন্ডিশন থাকলে আমরা এরকম একটা পাথ পাবো, আর এটাতে সেই কন্ডিশনটা নেই কেন। এই জিনিসটা সলভ করেছিলেন যিনি, তিনি হচ্ছেন অয়লার। অয়লার এই ওরিক্সবার্গ ব্রিজ প্রবলেম সলভ করেছিলেন। এই ব্রিজ প্রবলেমটা যেভাবে আমরা আঁকলাম, যে চারটে
ডট দিয়ে 4টে ল্যান্ড এরিয়া মার্ক করলাম এবং ব্রিজগুলো জয়েন করলাম লাইন দিয়ে, এইটাকে একটা গ্রাফ বলে। তোমরা ছোটবেলা থেকে যে গ্রাফ করে এসছো তার সঙ্গে এটা একটু তফাৎ আছে। সেই গ্রাফ সম্পর্কে আমি বেসিক এলিমেন্টারি কয়েকটা জিনিস বলে নিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই গ্রাফের ক্ষেত্রে আমরা শুধু দেখি যে কোন দুটো পয়েন্ট, ধরো একটা পয়েন্ট যদি V1 হয়, একটা V2 হয়, এরা কানেক্টেড বাই, ধরো সে E1 H দিয়ে, এরা কানেক্টেড কি কানেক্টেড নয়। এখানে এই এজটা স্ট্রেট লাইন কি কার্ভ, দ্যাট ডাজন্ট ম্যাটার, সেইটা নিয়ে আমরা মাথা ঘামাই না গ্রাফ থিওরিতে। গ্রাফ থিওরিতে কোন দুটো পয়েন্টটাকে আমরা বলি ভার্টেক্স। এই পয়েন্টগুলোকে বলা হয় ভার্টেক্স, যেটা প্লুরাল হলো ভার্টিসেস। এই প্রথমটা গ্রাফের একটা ডেফিনিশন, সেখানে V হচ্ছে একটা সেট অফ ভার্টিসেস, মানে গ্রাফ কাকে বলবো, তাতে কয়েকটা ভার্টেক্স থাকবে, মানে ডট গুলো বলছে ভার্টেক্স, আর কয়েকটা এজ থাকবে। V হচ্ছে সেট অফ ভার্টিসেস, E হচ্ছে এজেস, সেট অফ এজেস। আর ম্যাপিং জানো তোমরা, ম্যাপিংটা কি এখানে না, প্রত্যেকটা এজ, ধরো E1 যাচ্ছে এখানে V1 V2, ঠিক আছে, এইভাবে একটা ম্যাপিং E থেকে V ক্রস B তে একটা ম্যাপিং। এইটা হচ্ছে আমাদের গ্রাফের ডেফিনিশন। এখানে দেখছো যে এজটা স্ট্রেট লাইন কি কার্ভ সেগুলো ম্যাটার করছে না। এখানে যেটা দেওয়া আছে কয়েকটা ভার্টেক্স দেওয়া আছে, কয়েকটা এজ দেওয়া আছে। প্যারালাল এজ কাকে বলবো না, সেম পেয়ার অফ ভার্টিসেস কে যদি দুটো এজ কানেক্ট করে তাহলে আমরা তাকে বলবো প্যারালাল এজ, ঠিক আছে। V1 V2 এর মধ্যে E1 রয়েছে, এখানে যদি আরেকটা এজ থাকে E2, তাহলে E1 E2 will be parallel edges। লুপ কাকে বলবো, এরকমও হতে পারে যে একটা এজ V2 থেকে শুরু হয়ে V2 তেই এলো, ঠিক আছে, তখন সেটাকে বলবো লুপ। সিম্পল গ্রাফ কাকে বলবো না, যে গ্রাফটায় কোনো প্যারালাল এজ বা সেলফ লুপ নেই, সেই রকম যে কোনো গ্রাফকে আমরা সিম্পল গ্রাফ বলবো। যেমন এখানে যেটা দেওয়া আছে সেটা একটা সিম্পল গ্রাফ, কারণ এর মধ্যে কোনো প্যারালাল এজ নেই, এটাতে কোনো সেলফ লুপও নেই। ওটা এটারই এক্সপ্লেনেশন। এবারে এইটা এত বড় একটা আনসলভ প্রবলেম ছিল অনেকদিন ধরে, যে পরে যখন অয়লার এটা সলভ করলেন তখন উনি দেখালেন যে আচ্ছা, তাহলে এইটা একটু বলা দরকার। ডিগ্রি অফ আ ভার্টেক্স, ডিগ্রি অফ আ ভার্টেক্স কাকে বলে না, একটা ভার্টেক্সে যতগুলো এজ ইনসিডেন্ট হচ্ছে, মানে যতগুলো এজ সেই ভার্টেক্সে মিট করছে, সেইটা হচ্ছে ওই ভার্টেক্সের ডিগ্রি। বোঝা গেল? এখানে যদি বলি আমি V2 V1 এর ডিগ্রি কত 1 ছিল, আমি আরেকটা দিয়েছি 2, তাহলে 2 ডিগ্রি। এখানে যদি V2 জায়গায় একটা লুপ থাকে তাহলে V2 ডিগ্রি হয়ে যাবে 4। সেলফ লুপের ক্ষেত্রে
এটা দুটো ডিগ্রি ধরা হয়, ঠিক আছে, 1 2 3 4, সেটা হচ্ছে ডিগ্রি অফ ভার্টেক্স। এবারে ইভেন ভার্টেক্স কাকে বলবো, না যে ভার্টেক্সের ডিগ্রি ইভেন নাম্বার, খুব সহজ, যে ভার্টেক্সের ডিগ্রি ইভেন নাম্বার সেটা ইভেন ভার্টেক্স, যে ভার্টেক্সের ডিগ্রি অড নাম্বার দ্যাট ইজ অ্যান অড ভার্টেক্স। পেইন্টেড ভার্টেক্স হচ্ছে যে ভার্টেক্সের ডিগ্রি 1 1 কিরকম হতে পারে, ধরো V3 degree 1, so V3 is a patent vertex, ঠিক আছে। আর যে এরকমও ভার্টেক্স থাকতে পারে যাতে কোনো এজই আসে, তাহলে তার ডিগ্রি হবে 0, তার ডিগ্রি হবে 0, that is called an isolated vertex। এবারে অয়লার যেটা বললেন, যেটা প্রুফ করলেন, সেটা হলো যে এইরকম পাথ পাওয়া যেত বা যে কোনো গ্রাফে পাওয়া যাবে তখনই যদি তার প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি ইভেন হয়, প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি যদি ইভেন হয় তাহলে আমরা ওরকম একটা পাথ পেতাম, যেটা আপনি বলছিলেন যে 7টা ব্রিজ দিয়ে একবার করে এসে স্টার্টিং পয়েন্টে ফিরবে। দেখো এখানে এ বি সি ডি ভার্টেক্সগুলোর ডিগ্রি কত, এর ডিগ্রি কত, এ ডিগ্রি 5, বি এর ডিগ্রি 3, সি এর ডিগ্রিও 3, ডি এর ডিগ্রিও 3, so all are odd vertices, প্রত্যেকটা odd ডিগ্রি ভার্টেক্স। সেই কারণে আমরা হাজার চেষ্টা করলেও ওরকম পাথ পাবো না। এবারে তোমরা ওই ফিগারে দুটো এজ যদি অ্যাড করো, একটা কানেক্টিং সি টু বি, মানে বি থেকে সিতে, বি থেকে সিতে ধরো এইভাবে যদি কানেক্ট করো, আর এ থেকে বিতে আরেকটা কানেক্ট করো, করে চেষ্টা করো সেম প্রবলেম। দুটো এজ মানে দুটো ব্রিজ আরো অ্যাড করো, একটা হচ্ছে এ আর ডি কে কানেক্ট করছে, এ আর ডি একটা রয়েছে তো, আরেকটা দাও, আর বি আর সি এর মধ্যে আরেকটা দাও, দিয়ে দেখো পাচ্ছ কিনা। যাচ্ছে বাবা, কারণ যেই মাত্র আমরা অ্যাড করলাম তখন ভার্টেক্সের ডিগ্রিগুলো কি দাঁড়াচ্ছে, প্রত্যেকটা ইভেন হয়ে যাচ্ছে, প্রত্যেকটার একটা করে বাড়িয়েছি, সুতরাং সবকটা ইভেন ভার্টেক্স হয়ে যাচ্ছে। অয়লার সেটাই আবিষ্কার করেছিলেন এবং এই পুরো ব্যাপারটাকে মান্যতা দিয়ে পরে মানে এখন ওই প্রেগেল রিভারের ওই কোটিংসবার্গ ব্রিজে দুটো ব্রিজ সত্যি সত্যি প্র্যাকটিক্যালি রিয়েলিটিতে অ্যাড করা হয়েছে, ঠিক আছে, একটা বি থেকে সিতে আর একটা এ থেকে বি। আচ্ছা, এবারে গ্রাফের একটা মজার রেজাল্ট আছে, সেইগুলো আমরা একটু আলোচনা করব। সেটা হচ্ছে যে কোনো গ্রাফে যে কোনো গ্রাফে এই রেজাল্টটা ট্রু যে সাম অফ
all degrees of the vertices মানে প্রত্যেকটা ভার্টেক্স ধরো যে কোনো গ্রাফ নিলাম আমরা, এটা একটা গ্রাফ ছিল, ভার্টেক্স গুলো হচ্ছে v1 v2 v3 v4 v5। এবারে আমরা যদি প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি অ্যাড করি সব সময় এটা একটা ইভেন নাম্বার হবে। অ্যাড করে দেখো v1 এর ডিগ্রি কত, 3, v2 2, v3 4, v5 আর v4 সাম করো, সাম করো কত হচ্ছে 14। আর this is an even number আর number of edges কত এখানে, কটা এজ, 7টা, which is 2 into যদি টোটাল নাম্বার অফ এজ e হয় তাহলে 2 into e। এটা কেন হচ্ছে, খুব সহজ। দেখো প্রত্যেকটা এজ যদি এই সামটা ধরি যে সবকটা ভার্টেক্সের ডিগ্রি আমি সাম করছি, এই সামে প্রত্যেকটা এজ কত করে কন্ট্রিবিউট করছে। একটা এজ আমি যদি ঢোকাই মানে তাহলে এজটা এখানে একটা ডিগ্রি কন্ট্রিবিউট করছে, এখানে আরেকটা ডিগ্রি কন্ট্রিবিউট করছে, সুতরাং সামনে প্রত্যেকটা এজ 2 করে কন্ট্রিবিউট করছে। যদি আমরা এখানে ধরো একটা আরেকটা এজ অ্যাড করলাম তাহলে তার জন্য v2টা হয়ে গেল 3, v3 3 ছিল 4 হবে, so it contributes 2 to the sum। তো সেই কারণে এটা 2e এবং সেটা অবভিয়াসলি ইভেন নাম্বার হবে, তাই তো? সোজা তো গ্রাফিওটা কিন্তু বুঝতে ভীষণ সোজা, আর এর অজস্র অ্যাপ্লিকেশন আছে, মজার মজার অ্যাপ্লিকেশন আছে, সেই জন্য পড়তেও ভালো লাগে। তো এটা একটা ওইরকম রেজাল্ট। এটার একটা অ্যাপ্লিকেশন দেওয়া আছে। ধরো একটা পার্টিতে গেছে, 10 জন লোক গেছে, সবাই সবাইকে চেনে না, যে যাকে চেনে তার সঙ্গে হ্যান্ডশেক করছে। টোটাল কতগুলো হ্যান্ডশেক হলো, টোটাল কতগুলো হ্যান্ডশেক হলো। হ্যান্ডশেকটা যদি আমরা এজ দিয়ে রিপ্রেজেন্ট করি আর পার্সনস যদি ভার্টেক্স দিয়ে রিপ্রেজেন্টেড হয় তাহলে হ্যান্ডশেকের নাম্বারটা হচ্ছে এজের নাম্বারের সমান, ঠিক আছে? তাহলে আমরা যদি প্রত্যেকে মানে ফার্স্ট পার্সন কটা হ্যান্ডশেক করলো টোটাল, ধরো 3টে, সেকেন্ড পার্সন 4টে, এই করে যদি আমরা অ্যাড করি সেটা টোটাল নাম্বার অফ হ্যান্ডশেকস ইনটু 2 হবে। কারণ আমরা যদি এইটাকে যে v1 v3 কে চেনে, v1 v4 কে চেনে, v1 v2 কে চেনে, তো 3টে হ্যান্ডশেক হলো। এরকম ভাবে যদি আমরা এজগুলো করি তাহলে টোটাল নাম্বার অফ হ্যান্ডশেকস হচ্ছে প্রত্যেকে যতগুলো করলো তার সাম করে হাফ করো, কারণ একটা হ্যান্ডশেক দুজনের ক্ষেত্রেই আমরা কাউন্ট করছি। বোঝা গেল? নাম্বার অফ হ্যান্ডশেকস এটা একটা মজার লেমা। আরেকটা যে কোনো গ্রুপে ইন পিপল আছে,
যদি আমরা ধরে নিই যে মানে কজন মানে প্রত্যেকে বন্ধু নয়, এক একজন কিছু জনের বন্ধু, সেই থিওরি ধরে এবং আমরা যদি ধরে নিই নিজে নিজের বন্ধু নয়, একজন পার্সন নিজে নিজের বন্ধু নয়, এটা যদি ধরে নিই তাহলে এই রেজাল্টটা বলছে যে n পার্সনস যদি থাকে তাহলে অন্তত দুজন আছে যাদের সেম নাম্বার অফ ফ্রেন্ডস আছে। বোঝাতে পারলাম রেজাল্টটা হচ্ছে n নাম্বার অফ পার্সনস আর প্রেজেন্ট, সেখানে একজনের কতজন বন্ধু আছে, ঠিক আছে, সেইটা কাউন্ট করছে। সেখান থেকে আমরা এই রেজাল্টটা পেতে পারি যে অন্তত দুজন পাবো যাদের বন্ধুর সংখ্যা সমান। কি করে? এটা খুব সহজে রেজাল্ট আমরা পেতে পারি। সেটা হচ্ছে ধরো n পার্সনস আছে, তাহলে একজনের ম্যাক্সিমাম কতজন বন্ধু থাকতে পারে? ম্যাক্সিমাম n-1, ঠিক আছে, একদম ঠিক। তাহলে n-1 ম্যাক্সিমাম থাকবে। আমরা যদি এই বন্ধুত্বটা আবার এজ দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে ডিগ্রি হয়ে যাচ্ছে বন্ধুত্বের সংখ্যা। বোঝা গেল? বন্ধুত্বের সংখ্যা হচ্ছে সেই ভার্টেক্সের ডিগ্রি। সেই ডিগ্রিটা তাহলে আমাদের হচ্ছে 0 dvi n-1, তাই তো? কারোর কোনো বন্ধু না থাকতে পারে আর কারোর সবার সঙ্গে বন্ধুত্ব থাকতে পারে। তাহলে রেঞ্জটা হচ্ছে 0 থেকে n-1। কজন আছে? n জন আছে টোটাল। তাহলে আমি যদি মানে বন্ধুত্বের সংখ্যাটা পরপর লিখি, আমরা ধরে নিচ্ছি যে প্রথমে ধরে নিই যে সত্যি কারোর সঙ্গে কারোর বন্ধুর সংখ্যা সমান নয়। সেক্ষেত্রে 0, 1, 2 এরকম করে n-1 প্রত্যেক জনের কোনো বন্ধু নেই, পরের জনের একজন বন্ধু, পরের জনের দুজন বন্ধু, এরকম করে লাস্ট জনের nth পার্সনের বন্ধুর সংখ্যা n-1। এটা হলে n জনের, এটা ফার্স্ট, n জনের বন্ধুর সংখ্যা ডিস্টিংক্ট হচ্ছে। কিন্তু এটা কি সম্ভব? এটা যদি হতে হয় তাহলে nth জনের n-1 জন বন্ধু, মানে nth জন বাকি সবার সঙ্গে বন্ধুত্ব আছে। তাহলে এটা কি করে সম্ভব যে একজন রয়েছে যার কোনো বন্ধু নেই? ঠিক আছে, সেটা তো সম্ভব না। তার ডিগ্রি অ্যাটলিস্ট 1 হবে। তাহলেই জনের বন্ধুত্বের সংখ্যা সমান হতে বাধ্য। দেখো এবার পরে, let in a party there are many people, then there are at least 2 people with the same number of friends. বোঝা গেল কেন এটা বলতে পারি? We have assumed that a person cannot be his own friend. এইটা গ্রাফের আরেকটা ক্যারেক্টারিস্টিক, সেটা হলো গ্রাফ কানেক্টেড হতে পারে, ডিসকানেক্টেড হতে পারে। কানেক্টেড মানে ছবি দেখেই বুঝতে পারছো যে যে কোনো ভার্টেক্স থেকে যে কোনো ভার্টেক্সে এস দিয়ে দিয়ে আমরা যেতে পারি। আর ডিসকানেক্টেড মানে সেকেন্ড ছবিটায় ওই একটা আইসোলেটেড ভার্টেক্স রয়েছে, সেই ভার্টেক্সে আমরা কখনোই রিচ করতে পারছি না। এমন কোনো পাথ নেই যাতে করে আমরা ওই ভার্টেক্সে যেতে পারি। এটা এরকমও হয়,
ধরো এইটাকে আমি জি বলছি, তার সঙ্গে আরেকটা পার্ট এখানে আছে, এই দুটো নিয়ে জি, এটা হয়তো জি2, এটা জি1। তো ওখানে V5 পর্যন্ত আছে, এখানে V6, V7, V8, V6 থেকে V1 কোনোভাবেই আমরা যেতে পারবো না। So this graph is disconnected. এবং disconnected গ্রাফে এই যে পার্টটা এই পার্টের সঙ্গে কানেক্টেড নয়, সেইটাকে আমরা বলি এক একটা কম্পোনেন্ট, এক একটা কম্পোনেন্ট যারা নিজেরা কিন্তু কানেক্টেড। ঠিক আছে, কম্পোনেন্টটা যদি শুধু আমরা এই পার্টটা ধরি, সেখানে কিন্তু তিনটে থেকে এই তিনটেতে যাওয়া যাবে। সো দিস ইজ আ কানেক্টেড পার্ট, এটাকে আমরা বলছি একটা কম্পোনেন্ট, এটাকে বলছি আরেকটা কম্পোনেন্ট। এটা হচ্ছে ডিসকানেক্টেড গ্রাফ। তো কানেক্টেডনেস আর একটা ক্যারেক্টারিস্টিক। নেক্সট রেজাল্ট হচ্ছে একটা কানেক্টেড গ্রাফ যদি এনটা ভার্টেক্স থাকে, তাহলে অ্যাট লিস্ট n-1 এজ থাকবে। একটা কানেক্টেড গ্রাফ যদি তাতে এনটা ভার্টেক্স থাকে, তাহলে n-1 এজ থাকবে। ধরো n2 যদি 2 হয়, তাহলে সেটা কানেক্টেড হতে গেলে আমার অন্তত একটা এজ থাকবে লাগবে। তাহলে 2 হচ্ছে n যখন 2, n-1 এজ থাকছে 1। যদি 3 হয়, ধরো আরেকটা অ্যাড করলাম, ওটা কানেক্ট করতে গেলে মিনিমাম কটা এজ লাগবে? একটা লাগবে, আর একটা লাগবে এখানে। তাহলে n3 হলে আমার অন্তত দুটো এজ লাগবে। এইভাবে আমরা ইন্ডাকশন দিয়ে, এটা ইন্ডাকশন জানো, মেথড অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন জানো তো, যে n-1 এর জন্য ট্রু হলে n এর জন্য ট্রু হবে, সেইটা দেখায়। সেইভাবে আমরা দেখাতে পারি যে n ভার্টেক্স হলো যদি কোনো কানেক্টেড গ্রাফ থাকে, তাহলে আমাদের n-1 এজ মিনিমাম থাকতেই হবে। আচ্ছা, এইটা বলার আগে আরেকটা আরেকটা এক্সাম্পল দেখায়। সেটা হচ্ছে ধরো তিনটে বাড়ি আছে, তিনটে বাড়িতে এসেনশিয়াল কিছু কানেকশনস লাগবে। ধরো গ্যাসের কানেকশন লাগবে, ধরো ওয়াটার কানেকশন লাগবে, ইলেকট্রিসিটি লাগবে। ঠিক আছে, তো ধরো H1, H2 and H3, সেখানে তিনটে কানেকশন এসেনশিয়াল সার্ভিসেস লাগবে। ধরো একটা ধরলাম গ্যাস, একটা ধরলাম ওয়াটার, একটা ইলেকট্রিসিটি। এই তিনটে কানেকশনই তিনটে বাড়িতেই লাগবে, কিন্তু কন্ডিশন হলো তিনটে বাড়ির মধ্যে সম্পর্কটা এতই খারাপ যে তারা কেউ এই কানেকশনের মানে ওভারল্যাপিং হতে দেবে না। ঠিক আছে, কারোর সঙ্গে কোনো কানেকশন অন্য কোনো কানেকশনের ওভারল্যাপিং হওয়াটা অ্যালাউ নয়। তো দেখো তো কানেকশন দেওয়া যাবে কিনা, কোনো ক্রস ওভার হবে না। এইগুলো বাড়বে, তিনটে বাড়ি, তিনটে essential service which are needed for all the houses, কিন্তু কোনো ক্রস ওভার থাকবে না কানেকশন। এটা করা সম্ভব কি সম্ভব? একে দেখা যাবে, প্রত্যেকে দেখো, চেষ্টা করো।
রাইট? মানে কানেকশন গুলো যে কোনো জায়গা দিয়ে আসতে পারে, স্ট্রেট আসতে হবে, মিনিমাম তার লাগবে এরকম হবে, ঘুরিয়ে ঘুরিয়ে যে কোনো জায়গা দিয়ে আসবে, কিন্তু কোনোটা ক্রস করবে না, ওভারল্যাপিং কানেকশন করা যাবে না। ওরা আপন থেকে দেখো নিজে হবে হবে না, হবে না বললেও আসতে হবে, একটু এইসব তো দেখো। ম্যাক্সিমাম কটা, টোটাল কটা কানেকশন লাগবে? টোটাল কটা কানেকশন লাগবে? 9টা। তার মধ্যে কটা উইদাউট ওভারল্যাপিং করা যাচ্ছে বলো? 8টা করা যাচ্ছে। সবাই একমত? ওভারল্যাপিং ছাড়া 8টা কানেকশন করা যাচ্ছে কি? এবারে বলো 9 নম্বরটা করতে গেলে কোনটা বাকি রইল? H2 water। এইটা অন্য লাইন ক্রস না করে আমরা কিছুতেই করতে পারছি, তাই তো? সবাই একমত তো? এই যে করা গেল না, সেটার কারণ হলো আমরা একটা প্লেনে আঁকছি, একটা প্লেনে আঁকছি। যদি করা যায় তাহলে সেটাকে আমরা প্লেনার গ্রাফ করি। একটা প্লেনে উইদাউট ওভারল্যাপিং যদি আমরা একটা গ্রাফের এজগুলোকে পুরোটা আঁকতে পারি তাহলে সেটা প্লেনার গ্রাফ, না হলে সেটা নন প্লেনার গ্রাফ। নন প্লেনার গ্রাফের মিনিমামটা হচ্ছে এইটা, ঠিক আছে? এটার একটা পার্টিকুলার নাম আছে, এটার নাম হচ্ছে ইউটিলিটি গ্রাফ। ইউটিলিটি গ্রাফ এটা ডিনোট করা হয় K33, K33, ঠিক আছে? তিনটে আরেকটা গ্রাফ আছে যেটাকে বলা হয়, মানে যে কোনো গ্রাফ আমি বললাম মিনিমাম নাম্বার অফ এজেস n-1, তো ম্যাক্সিমাম নাম্বার অফ এজেস কি হবে? এইটা যদি ভার্টেক্স থাকে এবং সেলফ লুপ এবং প্যারালালে যদি আমরা অ্যালাউ না করি তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ এজেস কত হতে পারে বলতে পারে? একটা গ্রাফে একটা ভার্টেক্স আছে, সেলফ লুপ প্যারালালে অ্যালাউ নট, তাহলে ম্যাক্সিমাম নাম্বার অফ এজেস কত হতে পারে বলতে পারবে? বলছে n into n-1। কিছু না কিন্তু বলছি ধরো তিনটে n যখন 3 मैम n-1 এর হোল স্কয়ার -1। আচ্ছা আমরা দেখি দুটো উত্তর পেয়েছি, আমরা একটু দেখি। যদি n = 3 হয় তাহলে এইখানে আর কোনো h কি আমরা অ্যাড করতে পারবো?
করতে গেলেই এটা সেলফ লুপ বা প্যারালালিজ হয়ে যাবে, সেটা আমরা লক্ষ্য করছি। তাহলে n ইকুয়াল টু 3 হলে নাম্বারটা হচ্ছে 3। যদি 4টে হয় তাহলে দেখো এই দুটোকে আমরা এইভাবে আনবো। n ইকুয়াল টু 4 এ নাম্বারটা কত দেখো আগে, এখানে আর কোনো এই জায়গা আমরা দিতে পারি না, আর কোনো এই জায়গা করা যাবে করা যাচ্ছে কি না? তাহলে n4 হলে সংখ্যাটা কত দাঁড়াচ্ছে? 6। এবারে তোমরা যারা আনসারটা দিয়েছিলে, একজন বলেছিলে ওখান থেকে n × n-1 হচ্ছে কি? হচ্ছে। তুমি বলেছিলে -1 হোল স্কয়ার মাইনাস হচ্ছে কি? হচ্ছে। বলো এক্স্যাক্ট রাইট। nc2 কিভাবে পাচ্ছি না, দুটো মানে একটা এজ আঁকার জন্য আমার দুটো করে ভার্টেক্স লাগবে। nটা ভার্টেক্সের মধ্যে থেকে আমরা কতভাবে দুটো ভার্টেক্স চুজ করতে পারি, দ্যাট ইজ nc2। তাহলে n5 হলে কত হবে আনসারটা? কত হবে? এই গ্রাফগুলোকে আমরা বলি কমপ্লিট গ্রাফ, যেখানে ম্যাক্সিমাম নাম্বার অফ এজ আঁকা যাচ্ছে। এবারে তোমাদের আমি বলছি, আমি 3 আর 4 এটা এঁকে দিয়েছি। n = 5 এর কমপ্লিট গ্রাফটা আঁকার চেষ্টা করো উইদাউট ওভারল্যাপিং, প্লেনার কিনা দেখার জন্য। এই দুটো কিন্তু প্লেনার, এই দুটোই আমি প্লেনে উইদাউট ক্রসওভার আঁকতে পেরেছি। এবারে 5 এর গ্রাফটা তোমরা নিজেরা আঁকো, ওই 10টা এজ তোমরা উইদাউট ওভারল্যাপিং আঁকতে পারছো কিনা দেখো। নটা আঁকা যাচ্ছে, 10 নম্বরটা কিছুতেই অ্যাকোমোডেট করা যাচ্ছে না। Therefore, that the complete graph with 5 vertices is a non-planar graph. ঠিক আছে, সবাই আশা করি আঁকতে পেরেছো। ঠিক আছে, দেখো কমপ্লিট গ্রাফের ক্ষেত্রে প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি কত? n যদি হয় কমপ্লিট গ্রাফ উইথ 8 ভার্টিসেস, তাহলে প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি কত হবে? n-1। এটা তো অবভিয়াস যে n-1 হবে প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি, আর টোটাল নাম্বার অফ ভার্টিসেস হবে nc2। এটা নিয়ে সমস্যা নেই। এখানে 5 এ গিয়ে আমরা আটকে গেলাম, একটা আমরা অ্যাকোমোডেট করতে পারছি। দেখো বাকি প্রত্যেকটা ভার্টেক্সের ডিগ্রি 4 করে হয়ে গেছে, এইটার 4 নম্বরটা আর এইটার 4 নম্বরটা হচ্ছে। সো দিস ইজ অলসো আ নন-প্লেনার গ্রাফ, যেটাকে নাম দেওয়া হয় K5। কে এমনি বলা হয় না, কে একজন আরেকজন ম্যাথমেটিশিয়ানের নামে
তিনি হচ্ছেন কুরাতোস্কি। কুরাতোস্কি's টু গ্রাফস, একটা হলো K33 আর একটা হচ্ছে K5। এরা হচ্ছে মিনিমাম নন প্লেনার গ্রাফ, মানে সব থেকে ছোট নন প্লেনার গ্রাফ। এটার নাম্বার অফ ভার্টিসেস হচ্ছে 5, নাম্বার অফ এজ হচ্ছে 10, আর এটার ক্ষেত্রে K33 নাম্বার অফ ভার্টিসেস হচ্ছে 6, নাম্বার অফ এজ হচ্ছে 9। এই দুটোর ক্ষেত্রেই যেটা ট্রু, একটা এজ যদি আমরা বাদ দিই তাহলেই এটা প্লেনার হয়ে যাচ্ছে। এইটাই ট্রু। তোমরা প্রত্যেকে ছোটবেলায় ম্যাপ এঁকেছো, এখনো তখন ম্যাপ কালার করার সময় কালার চুজ করার একটা ব্যাপার থাকে। ধরো ইন্ডিয়ার ম্যাপ যখন আঁকছো তখন ওয়েস্ট বেঙ্গল এবং বিহার দুটো স্টেটকে কালার করার জন্য সেম কালার ইউজ করা যাবে কি না, কারণ এরা অ্যাডজয়েনিং, মানে দে আর শেয়ারিং দেয়ার বর্ডার্স, সুতরাং দুটো ডিফারেন্ট কালার ইউজ করতে হবে। ঠিক এই জিনিসটাই আমাদের গ্রাফ থিওরি অ্যাপ্লিকেশন, একটা ম্যাপ কালারিং, প্রপার ম্যাপ কালারিং। আমরা যদি ম্যাপের মধ্যে ওয়েস্ট বেঙ্গলকে একটা ভার্টেক্স দিয়ে রিপ্রেজেন্ট করি, বিহারকে আর একটা ভার্টেক্স দিয়ে রিপ্রেজেন্ট করি, আর যদি তারা অ্যাডজয়েনিং হয় তাহলে তাদের মধ্যে একটা এজ কানেকশন থাকবে। এইভাবে যদি আমরা একটা ম্যাপকে, যে কোনো ম্যাপকে আমরা যদি গ্রাফ দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে ধরো এইরকম ভাবে আমরা কালার করতে পারি, ঠিক আছে? তাতে তো কোনো অসুবিধা নেই। যা 5টা ভার্টেক্স আছে, 5টার জন্য আমি 5টা ডিফারেন্ট কালার ব্যবহার করেছি, নো প্রবলেম। কিন্তু আমার যদি কালার সংখ্যা লিমিটেড হয়, ধরো সেম গ্রাফকে আমরা এবারে এখন যখন করছি তখন কিন্তু 5টা কালার ইউজ করছি না। কটা কালার ইউজ করছি? কটা কালার? 3টে কালার। কিন্তু মানে কোনো অ্যাডজয়েনিং ভার্টেক্স কি সেম কালার হয়েছে? হয়নি। তাহলে এটাও ঠিকঠাক কালারিং। এই ঠিকঠাক কালারিংটা আমরা বলি প্রপার কালারিং। একটা কালার করছি যখন ম্যাপে, যদি এই রুলটা ফলো করে করা হয় যে অ্যাডজয়েনিং দুটো ভার্টেক্স সেম কালার হবে না, তাহলে সেই কালারিংটাকে আমরা বলি প্রপার কালারিং। এবারে আমাদের প্রশ্নটা হলো যে যে কোনো ম্যাপ, পৃথিবীর যে কোনো জায়গার ম্যাপ যদি আমায় দিয়ে দেয়, আমার হাতে মিনিমাম কটা কালার থাকতে হবে টু কালার ইট প্রপারলি? ঠিক আছে? প্রশ্নটা বুঝতে পেরেছ? আমার হাতে কটা কালার, 3টে, 4টে, 5টা। এখানে যেমন দেখলাম ম্যাক্সিমাম তো কালার ইউজ করা যাবে কটা, যতগুলো ভার্টেক্স আছে ততগুলো, প্রত্যেকটার জন্য ডিফারেন্ট কালার। তো আমার হাতে অত কালার নেই, তো আমার হাতে মিনিমাম কটা কালার থাকলে যে কোনো ম্যাপকে আমরা কমফোর্টেবলি প্রপার কালার করতে পারবো? প্রশ্নটা হচ্ছে কি মনে হয়? এবারে এটা ভ্যারি করে, যদি আমি বললাম যে কোনো ম্যাপ, এবারে যে কোনো ম্যাপটা সরিয়ে দিয়ে আমি যদি বলি এটা পার্টিকুলার ম্যাপের ক্ষেত্রে, সেটা যেটা বলা হয়েছে যে কোনো একটা পার্টিকুলার ম্যাপের ক্ষেত্রে ওই মিনিমাম নাম্বার অফ কালার্স রিকোয়ার্ড টু কালারিং প্রপারলি, সেইটা ওই গ্রাফের
ক্রোম্যাটিক নাম্বার বলে। ক্রোম্যাটিক নাম্বার এই গ্রাফটার ক্ষেত্রে ক্রোম্যাটিক নাম্বার তাহলে 3। এটা কি 3টে কম কালার দিয়ে করা যাবে? করা যাবে না, ঠিক আছে? তাহলে এটার ক্রোম্যাটিক নাম্বার হচ্ছে 3 আর গ্রাফটাকে আমরা বলবো 3 ক্রোম্যাটিক। মিটে গেল। এবারে আমি বলছি ইন জেনারেল যে কোনো ম্যাপ দেওয়া রইল, আমার হাতে কটা কালার থাকলে আমি কনফিডেন্টলি বলতে পারবো যে আই ক্যান কালার ইট প্রপারলি? উত্তরটা হলো এখানে দেখাচ্ছে 4, পরে এটা বলা মানে দেখা গেছে 4টে কালার থাকলেই এনাফ। ক্লাসরুমে তোমাকে যদি প্রুফ করতে বলা হয় সেখানে 5 কালার পর্যন্ত ক্লাসরুমে প্রুফ করে দেখানো যায় যে 5টা কালার থাকলে পৃথিবীর যে কোনো জায়গার গ্রাফ তোমাদের দেওয়া হোক না কেন, ম্যাপ দেওয়া হোক না কেন, ম্যাপটা তো প্লেনে, মানে ম্যাপটা তো প্লেনার গ্রাফ, ঠিক আছে? যে কোনো ম্যাপ তো প্লেনে আঁকা, সারফেসে। সুতরাং ইট ক্যান বি কালার্ড উইথ 5 কালার, সেটা ক্লাসরুমে প্রুফ করা যাবে। পরে দেখা গেছে 4টে কালারই এনাফ। এটাকে বলে 4 কালার থিওরি, 4 কালার কনজেকচারও বলে। যে কোনো দেখো এই গ্রাফটা যথেষ্ট কমপ্লিকেটেড, কিন্তু 4টে কালার দিলে, এখানে 5টা দেখানো আছে কিন্তু 4টে কালার দিলেও এটাকে প্রপারলি কালার করা যায়। This is another application of graph theory and color. আমি কয়েকটা অ্যাপ্লিকেশনের কথা বলি, প্রত্যেকটা তো এক্সপ্লেন করার সময় নেই। মানে গ্রাফ থিওরি কেন এত ইন্টারেস্টিং কিন্তু ইজি টু আন্ডারস্ট্যান্ড। তোমরা মানে ম্যাথমেটিক্স প্রায় কিছুই পড়োনি, 11-12 পর্যন্ত পড়েছো, তাতেও কিন্তু গ্রাফ থিওরি তোমরা এখনো পর্যন্ত যা বোঝালো বুঝতে পেরেছো, বেসিক জিনিসটা বুঝতে পেরেছো। এবারে দেখো কোথায় কোথায় অ্যাপ্লিকেশন আছে। ম্যাপ কালারিং বললাম, টাইম টেবিল শিডিউলিং, ঠিক আছে? কোনো একটা ক্লাস বা এক্সাম শিডিউল যখন তোমাদের স্কুলে করা হয় তখন মাথায় রাখতে হয় যে একই ক্লাসে যাতে একসঙ্গে পরীক্ষা না পড়ে, বা টিচার ক্লাস যখন নেবে একই টিচার যেন একই টাইমে 2 জায়গায় অ্যালটমেন্ট না হয়, এইসব কন্ডিশন মাথায় রেখে ক্লাস শিডিউলিংটা করতে হয়। দ্যাট ক্যান বি ডান ইউজিং গ্রাফ থিওরি। মোবাইল নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি অ্যাসাইনমেন্ট, মোবাইল নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সিরও তোমরা জানো যাতে ইন্টারফারেন্স না হয় সেজন্য ফ্রিকোয়েন্সি অ্যাসাইন করতে হয় বিভিন্ন মোবাইল টাওয়ারে, ডিফারেন্ট হতে হবে। সেই অ্যাসাইনমেন্টের কাজটাও আমরা গ্রাফ থিওরি ইউজ করে করতে পারি। ট্রাফিক লাইট টাইমিং, traffic light timing, scheduling traffic lights at crossroads so that conflicting movements are not given green signals at the same time. ঠিক আছে? যেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে সেখানে যাতে গ্রিন সিগন্যাল না দেখানো হয় সেটাও একটা শিডিউলিং প্রোগ্রাম করতে হবে। গ্রাফ থিওরি কিন্তু এখানেও আমাদের ইউজ করা সম্ভব। সিটিং অ্যারেঞ্জমেন্টস, দুজন আমরা এতক্ষণ ফ্রেন্ডশিপ করলাম, উল্টোটাও হয় যে একজন আরেকজনকে পছন্দ করে না, তার পাশে তাকে বসানো যাবে না, ঠিক আছে? সেইটা মাথায় রেখে আমরা সিটিং অ্যারেঞ্জমেন্ট করলাম। জব শিডিউলিং, বেশ কিছু মানে রিসোর্স আছে আর কিছু টাস্ক আছে। এবারে কোন টাস্কে কোন মানে কিভাবে রিসোর্স আমরা অ্যাসাইন করবো সেইটা আমরা গ্রাফ থিওরি দিয়ে করতে পারি। সুডোকু, পাজল সলভিং, সমস্ত কিছুতেই আমাদের গ্রাফ থিওরি আমরা চাইলে ইউজ করতে পারি। Google Maps and GPS navigation,
শর্টেস্ট রুট বা ফাস্টেস্ট পাথ, যেটা আমরা সর্বক্ষণ ইউজ করে থাকি করি তো যে কোনো জায়গায় যেতে গেলে, এইটা বের করতে গেলে অনেক মানে প্রোগ্রামস ইউজ করা যায়। তার মধ্যে গ্রাফ থিওরি একটা ওয়ান অফ দ্য which can be used to find the fastest path or shortest path. কিছু অ্যালগরিদম আছে তার জন্য। সোশ্যাল মিডিয়া কানেকশন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফেসবুকে তোমরা সবাই আছো, ফেসবুকে প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট আসে, তাই তো? ফেসবুক তোমরা করতে তো কোনো পয়সা লাগে না। কেন লাগে না? কারণ অ্যাডভার্টাইজমেন্ট গুলো দেওয়া হয়, তোমরা সেটা অটোমেটিক্যালি দেখতে থাকবে। যারা অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে তাদের কাছে এইটা জানার দরকার যে কে সব থেকে বেশি কানেক্টেড, কোন ভার্টেক্সটা, কোন পার্সন কে আমি যদি ইনফ্লুয়েন্স করি সেই খবরটা সব থেকে বেশি জনের কাছে পৌঁছবে। এটা একটা সেন্ট্রালিটি মেজার করে ব্যাপার আছে যে সেন্ট্রাল পয়েন্ট কোনটা। যেমন ধরো একটা স্কুলে যিনি হেডমাস্টার বা প্রিন্সিপাল, তিনি একদম সব থেকে সেন্ট্রালি পাওয়ারফুল। তার মাধ্যমে যদি কিছু নোটিশ পাঠানো হয় সব স্টুডেন্টদের কাছে পৌঁছাবে, সবার কাছে পৌঁছাবে। সেই রকম কোন নোটটা, কোন ভার্টেক্সটা সব থেকে বেশি পাওয়ারফুল সেইটা ওরা অ্যানালিসিস করে। সেইভাবেই ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল নেটওয়ার্কিং মানে তোমরা দেখো যে দুটো কোনো বিষয়ে তোমার ইন্টারেস্ট আছে, দুটো সার্চ করলে তারপরে থার্ডটা আপনি চলে আসে। তো এগুলো কিন্তু সমস্ত প্রোগ্রাম দিয়ে হচ্ছে, সেখানে গ্রাফ থিওরি আছে। কেমিস্ট্রি মলিকুলার স্ট্রাকচার অ্যানালিসিসে তো তোমরা অলরেডি কেমিস্ট্রি যা পড়ে এসছো, অ্যাটমস, মলিকুলার স্ট্রাকচার তোমরা রিপ্রেজেন্ট করছো কি দিয়ে? গ্রাফ দিয়েই তো। অ্যাটমস গুলো, তারপরে তার বন্ডিং গুলো সবই তোমরা গ্রাফ থিওরি ইউজ করেই করছো। Airline and railway route planning. Optimize করা, শিডিউল অপটিমাইজ করা, মিনিমাম ট্রাভেল টাইম বের করা, কস্ট রিডিউস করা। ওখানে একটু ব্যাঙ্গালোরটা হয়ে গেছে, তাই সেইগুলো বের করার জন্য আমরা গ্রাফ থিওরি ইউজ করি। ইলেকট্রিক সার্কিট ডিজাইন, এগুলো ফিজিক্সে তোমরা পড়ছোই। ইলেকট্রিক সার্কিট ডিজাইনেরও কিছু কিছু কন্ডিশনস থাকে, সেই কন্ডিশনস গুলো দিয়ে we can use graph theory for design circuit simplification এর জন্য। ওয়েব পেজ র্যাঙ্কিং এইরকম অজস্র আছে, থামবে না, কিন্তু আমার মনে হয় সময় হয়ে শেষ হবে। ডিজিজ রেট অর এপিডেমিওলজি, এগুলো গ্রাফ থিওরি দিয়ে প্যাটার্নটা আমরা বুঝতে পারি বা সেটা কন্ট্রোল করার মেজার্স দিতে পারি। Urban planning and traffic flow, image processing and computer vision, project planning, এগুলো তোমাদের জাস্ট মানে জানানোর জন্য বলছি, কিন্তু এগুলো এক একটা ইটসেলফ মানে শেখার অনেক কিছু আছে, অনেক সময় লাগে। তোমাদের জাস্ট ওভারভিউ দেওয়ার জন্য এগুলো বলছি। এটা যেটা বলছিলাম সোশ্যাল নেটওয়ার্ক অ্যানালিসিস, এটা আমি ডিটেলস আর আজকে যাচ্ছি না। এইটা বলি যে কেন আমরা প্রাথমিক করবো, তার কিছু কিছু
This is the college. Graph theory has huge real-life application areas. ম্যাথমেটিক্স পড়তে পড়তে তোমাদের মাঝে মাঝে হয়তো মনে হয় যে কেন ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করছি, আসলে আমাদের দৈনন্দিন জীবনে কি কাজে লাগবে মনে হয় তো। গ্রাফ থিওরি কিন্তু রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন এতগুলো বললাম, বুঝতেই পারছো অনেকটা তোমরা রিলেট করতে পারো গ্রাফ থিওরি। Masters graphs open doors to careers in computer science, data science, AI, and cyber security, যেগুলো এখন আপকামিং সাবজেক্টস। সেগুলোতে তোমরা যেতে গেলে গ্রাফ থিওরির নলেজটা ভীষণ দরকার। প্রত্যেকটা সাবজেক্টে মানে যে কোনো কোর্সে ঢুকতে গেলে গ্রাফ থিওরি তোমাদের ডিটেল পড়তে হবে। It's not just maths. It's the science behind networking, biology, chemistry, and more. Visually attractive and easy to understand. এটা বুঝতেই পারছো যে দেবানগরে যা বলা হলো তোমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড নলেজ প্রায় কিছু না থাকা সত্ত্বেও পুরোটাই বুঝতে পারবে। Concepts are explained using diagrams, colors, and shapes. Used in competitive exams and research, appears in Olympiad, JEE Advanced, and mathematics competitions. Our কিছু reference. Madam has explained beautifully the origin, some fundamental concepts, and some applications of graph theory. Graph theory as a subject in itself, and it can also be used as a tool in other subjects and on many types of topics. তোমরা যারা ইন্টারেস্টেড তারা গ্রাফ থিওরি প্রচুর বই অ্যাভেলেবল আছে, তোমরা যেগুলো বই নিয়ে পড়া শুরু করতে পারো। There are many famous books on graph theory. Okay, so let us thank Madam for the beautiful talk. I thank you all. For your patient hearing, I thank you all and wish you all a bright, successful future and career.